অঘটন দিয়ে শুরু হলো টি-20 বিশ্বকাপ। শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই হেরেছে, পরে আরও দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, তারাও হেরেছে। চূড়ান্ত পর্বে কারা যাবে সে বিষয় নিয়েও এখন আলোচনা চলছে। সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বটা কেমন হবে, গ্রুপটা কারা উঠে আসবে, অনেক কিছু বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকের সংবাদ প্রকাশের এই নিয়মিত আয়োজন ক্রিকেট টকে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটার এহসানুল হক সিজান। সিজান, আপনাকে স্বাগত। যেমনটি বলছিলাম যে এবারে বিশ্বকাপটা শুরুতেই অনেক অঘটন এই অর্থে যে শ্রীলঙ্কা হেরে যাবে নামিবিয়ার কাছে, ভাবা কঠিন ছিল শুরুর আগে। ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল, সেটাও ধাক্কা এবং বড় বড় ব্যবধানে হারলো। সব কিছু মিলিয়ে কিন্তু তাদের সম্ভাবনা তো শেষ হয়ে যায়নি। এটাকে আপনি কীভাবে দেখছেন, নাকি এটাই টি-20 ক্রিকেটের একটা অন্যরকম সৌন্দর্য? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে দ্য এফেক্ট অফ গ্লোবালাইজেশন, যে ক্রিকেটের যে গ্লোবালাইজেশনটা হচ্ছে, এটা একটা বড় এফেক্ট কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি। এবং এই এফেক্টটা শুরু হওয়ার প্রথম রিজনেই হতে পারে যে ছোট্ট পরিসর ক্রিকেটের, বিকজ অফ দেখবেন নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওদেরকে যদি বড় পরিসরে কোনো খেলা দেওয়া হয়, তার চেয়ে ওরা ছোট পরিসরে কিন্তু যে কোনো কিছু একটা তাদের শো করতে পারবে। এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে ওয়ার্ল্ড কাপের আগে যে সহযোগী দলগুলো রয়েছে তারা নিশ্চয়ই এমন কিছু প্রিপারেশন নিয়ে আসছে যেটা আসলে ওয়ার্ল্ড কাপে ওরা কিছু একটা নিজেকে প্রেজেন্ট করতে পারে। সেই জিনিসটাই কিন্তু একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যে নামিবিয়ার এত সুন্দর ক্রিকেট, এত গোছানো ক্রিকেট, এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে হেরে গেল, এগুলো কিন্তু সবই আমার কাছে মনে হয় যে ক্রিকেটের স্বার্থেই আমরা যে জিনিসটা দেখতে চাই, যে অনেকগুলো টিম আসবে বড় একটা টুর্নামেন্টে, অ্যাটলিস্ট 20-25টা টিম, মানে ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো, সেই জিনিসটাই আসলে গ্লোবালাইজড হচ্ছে বলে আমি মনে করি। আপনি এফেক্ট অফ গ্লোবালাইজেশন, আমরা যদি এর পরিভাষা বাংলায় করি তখন হয়তো বলবো যে বিশ্বায়নের অভিঘাত, এবং এটা সেটা ইতিবাচক একটা ধাক্কা। ক্রিকেট বিশ্বকে ইতিবাচক অর্থে এটাকে নিতে হবে, যে ছোট ছোট দলগুলো, ছোট বলছি এই কারণে যে তারা এখনও কেউ টেস্ট প্লেয়িং কান্ট্রি না, কেউ হয়তো সহযোগী সদস্য, তারা যখন এরকম চমক দিচ্ছে, আপনার কথা হচ্ছে যে স্বল্প পরিসরে স্বল্প দৈর্ঘ্যের ম্যাচে এটা সম্ভব। এমনি তো টি-20 ক্রিকেটে দলগুলোর শক্তির মাপকাঠিতে খুব বেশি 19-20 না। সেই অর্থেও যদি দেখেন, এই অঘটন বা চমক আমরা যাই বলি, এটাকে কি স্বাভাবিক মনে হবে না? এখন কিন্তু আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই নেওয়া স্টার্ট করেছি, বিকজ একসময় কেনিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল একটা ওয়ার্ল্ড কাপে, 96-এর ওয়ার্ল্ড কাপে। তখন কিন্তু একটা অঘটন ছিল, বিকজ অফ তখন কিন্তু এরকম গ্লোবালাইজেশনে ছিল না, এত ফ্যাসিলিটিস ডেভেলপও ছিল না কোনো কান্ট্রি, এবং ক্রিকেট যে একটা খেলা হতো কিছু দেশের মধ্যেই কিন্তু তারা পার্টিসিপেন্টরা এখানে পার্টিসিপেট করতো। বাট এখন ক্রিকেটটা অ্যাটলিস্ট 30-40টা কান্ট্রি খেলে, এবং সেখানে ফ্যাসিলিটিসও কিন্তু ডেভেলপ হচ্ছে। কিছু কিছু জিনিস মিডিয়ায় আসছে যেটা আমরা জানতে পারছি, আবার কিছু কিছু জিনিস মিডিয়া আসছে না যেটা আমরা জানতে পারছি না। দাদা, আমার কাছে মনে হয় যে আমার একটা অভিজ্ঞতা আছে নামিবিয়ার সাথে আমার একটা খেলার। আমরা 2003 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে নামিবিয়ার সাথে আমরা 5টা ওয়ানডে খেলেছিলাম, এবং আমার যতটুকু মনে আছে যে একটা ওয়ানডে বোধহয় আমরা হেরেও ছিলাম, 4টাতে জিতেছি। এবং সেই সময় ওদের ক্রিকেটটা যেভাবে আমরা দেখেছি, যে ওরা যে এত পিছিয়ে রয়েছে কেন, এটার আসলে একটা বড় কোশ্চেন মার্ক কিন্তু আমার কাছে এখনও মানে মনে হয় যে 19 বছর পরে এসে এই প্রশ্নটা আপনার মনে জাগে। সত্যি, কারণ আমরা খুব মানে ছোট মার্জিনে কিন্তু ম্যাচগুলো জিতেছিলাম ওদের সাথে। বাট ওদের অ্যাপ্রোচ বলেন, ওদের প্লেয়ার বলেন, দে আর ফ্যান্টাস্টিক। ইভেন অনেক দেশগুলো আছে যেমন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, তারা আসলে এগিয়ে আসছে না কেন, আফগানিস্তানের মতো। হ্যাঁ, তাদের আসলে সুযোগের একটা অভাব রয়েছে, বিকজ অফ
আমাদের আইসিসি যে জিনিস, স্কটল্যান্ড আজ তো ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিল। হ্যাঁ এটাই বলছি যে আইসিসি যেরকম যে 10টা টিম বা 12টা টিমকে সবসময় প্রায়োরিটি বেসিসে রাখে, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মানে ফেড হওয়া শুরু করেছে। আজকে আফগানিস্তানকে ওয়ানডে স্ট্যাটাস দিয়েছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এরাও ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে, এরাও টেস্ট স্ট্যাটাসের জন্য আসছে। না আয়ারল্যান্ড তো টেস্ট প্লেইং কান্ট্রি। হ্যাঁ আয়ারল্যান্ডের টেস্ট দিয়েছে। সো এই যে নামিবিয়া, তারপরে ইউএই, এইসব দেশগুলো যখন আবার টেস্ট প্লেইং অ্যাসোসিয়েট হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন যে ক্রিকেটটা আরও বেশি অ্যাডভান্স হয়ে গেছে। সো যেই প্রশ্নটা আপনি করলেন যে এটা আসলে সারপ্রাইজিং, আমার কাছে এখন আর মনে হয় না যে এই যে আমি বলবো যে উইক টিম না, অপেক্ষাকৃত উইকার টিমগুলো কিন্তু এখন অনেক বেশি ভালো ক্রিকেট খেলছে এবং ফুল মেম্বার টিমদেরকে সাথে ওরা নেক টু নেক একটা লড়াই করার। না আগে যেমন একটা মনস্তাত্ত্বিক চাপ দর্শকরাও বুঝে দিত যে ঠিক আছে নামিবিয়ার সঙ্গে শ্রীলঙ্কাই তো জিতবে, ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের সঙ্গে, ধরেই নেওয়া যায় যে ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট, ওরাই জিতবে। কিন্তু এই যে পরপর দুটো ম্যাচের যে রেজাল্ট, এখন ওইটাই মানুষকে বিশ্বাস করতে হবে যে টি-20তে অনেক কিছুই ঘটতে পারে, যে কোনো দল জিততে পারে। দর্শকদের একটা বার্তা দেওয়া হচ্ছে। রাইট। যে ফুটবলে আপনি দেখবেন যে অনেক সময় চেকোস্লোভাকিয়া ব্রাজিলকে হারিয়ে দিচ্ছে, বা ছোটো একটা টিম আর্জেন্টিনাকে হারিয়ে দিচ্ছে। এই জিনিসগুলোই কিন্তু আস্তে আস্তে ক্রিকেটে ঘটতে থাকবে যত আমরা ডে বাই ডে যাব। সো আমার কাছে মনে হয় যে এইসব ছোটো ছোটো জিনিসগুলাই, মানে এইসব ছোটো ছোটো দেশগুলাই কিন্তু দেখবেন যে ফুল মেম্বার যখন হয়ে যাবে, তখন কিন্তু সবাই আমরা মানে আমরা অ্যাটলিস্ট তাদেরকে করব যে ওরাও একটা ভালো টিম, ওদের উপরেও অনেক বেশি কাজ করব। দেখেন ভিডিও অ্যানালাইসিস, তারপরে কমিউনিকেশন, ট্রেন আপ, ফ্যাসিলিটিস, এগুলো যখন ডেভেলপ হতে থাকবে না, যে কোনো দেশেই কিন্তু মানে ভালো রেজাল্ট করতে থাকবে। আমেরিকার মতো দেশে কিন্তু আপনি দেখছেন যে এখন ক্রিকেটের একটা বড় বাজার হতে পারে সেখানে, এবং সেই দিকে যাচ্ছে। যেমন চীন, কোরিয়া, তারাও কিন্তু ওরা দে আর থিঙ্কিং যে তারা স্টার্ট করবে ক্রিকেট। সো যখন আসলে অনেকগুলো দেশ শুরু করবে, তখন আসলে পিওর মানে যেসব অঘটনগুলো, সেগুলো কিন্তু আমার কাছে মনে হবে না যে টি-20 ক্রিকেটের আরও একটা কারণ কি মনে হয় যে আইসিসি যে কাজটা করছে, তাদের তো দূরবর্তী একটা লক্ষ্য আছে যে অলিম্পিকে ক্রিকেট থাকবে। অলিম্পিকে যদি ক্রিকেটটা যায়, ক্রিকেটের গ্লোবালাইজেশনের একটা পরিপূর্ণতা তখন মনে হবে যে হ্যাঁ এটা গ্লোবাল ক্রিকেট স্পোর্ট। এই জিনিসটা স্বীকৃতি তো আইসিসির পরিকল্পনা আছে, যে স্বীকৃতিটা তারা নিতে চাচ্ছে। হ্যাঁ, এই স্বীকৃতি নেওয়ার আগে যেটা আপনি যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করা যায় যে এই গ্লোবালাইজেশনটা কীভাবে আসলে এত ফাস্ট হচ্ছে। যখন ক্রিকেটটা ছোট হয়ে আসছে, তখনই কিন্তু কম্পিটিশনটা অনেক বাড়ছে এবং সবাই কিন্তু ইন্টারেস্ট হচ্ছে ক্রিকেট খেলার প্রতি। এই টি-20 খেলার পরে যখন আবার টি10 আসবে, তখন গ্লোবালাইজেশন যে এফোর্টটা, সেই জিনিসটা কিন্তু আরও বেশি ডেভেলপ হবে। তখন কিন্তু আরও বেশি দেশ দেখবেন যে ক্রিকেট খেলছে। হ্যাঁ, এর মধ্যেও তফাৎ থাকবে অস্ট্রেলিয়া, আপনি ব্রাজিল, আর্জেন্টিনা বা স্পেন, ইংল্যান্ড, ইটালি, এদের ভিতর তো ফুটবল বিশ্বে অনেক দেশ আছে, অনেক 48টা বা 36টা অনেক দল বিশ্বকাপে খেলবে বা খেলছে, কিন্তু তাদের ভিতর এই রকম সমর্থনপুষ্ট দল তো আছে যারা একাধিকবার চ্যাম্পিয়ন। সুতরাং ক্রিকেটও এরকম থাকবে, এটাও ঠিক। হ্যাঁ, এটাই বলছি যে এরকম তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থাকবে এবং পিওর ক্রিকেটটা তখন কিন্তু আসলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো যে লঙ্গার ভার্সনে কারা ভালো। তখন কিন্তু পিওর দেশগুলোকে আমরা বাছাই করতে পারবো, এরাই কিন্তু অনেক আগের থেকে খেলছে বা খেলছিল। মানে অভিজাত যে ব্যাপারটা থাকে, সেই জিনিসটা কিন্তু তখনও আমার কাছে মনে হয় খুব ক্লিয়ার দেখা যাবে। বাট অনেক অনেক ছোট ছোট টিম অনেক ভালো ক্রিকেট খেলবে যদি অল্প পরিসরের ক্রিকেটটা আরও বেশি চালু থাকে। তাহলে আপনি মনে করেন যে টেস্ট ক্রিকেট হুমকির মুখে টি-20-র কারণে? নিশ্চয়ই। আপনি জাস্ট বলি যে আপনি লাস্ট কয়টা টেস্ট ম্যাচ দেখেছেন আর আপনি কয়টা টি-20 দেখেছেন? কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় তো গ্যালারি পরিপূর্ণ থাকে টেস্ট ক্রিকেটে 5 দিন, এবং আপনি যেখানে টি-20 বিশ্বকাপের ফাইনাল হবে সেই মেলবোর্নে তো বক্সিং ডেতে 1 লক্ষ
দর্শক খেলা দেখে। তার মানে টেস্ট ক্রিকেট তার আবেদন হারায়নি, কিন্তু আদি বনেদি ক্রিকেট টেস্ট প্লেইং কান্ট্রি যারা, তাদের কাছে এখনো আবেদনটা আছে। কিন্তু আমজনতা এবং বিশ্বায়নের কারণে এটাকে সংক্ষিপ্ত পরিসরে নিয়ে আসা হয়েছে বিনোদনের জন্য, সেটা এটাই আমি বলছি, অর্থের জন্য। এটাই বলছি যে ট্রানজ্যাকশন একটা সিচুয়েশন আমরা কিন্তু পার করছি এখন। বক্সিং ডেতে পুরো ফুল প্যাক ছিল টেস্ট ম্যাচে। এটা হয়েছে যে যারা রিয়েল ক্রিকেট পছন্দ করে তারা। আর এখন যে জেনারেশনটা আসছে, সেই জেনারেশনটাকে আপনি টেস্টে মুখী কি করতে পারবেন, আই এম ভেরি ডাউট। না, টি-20 ক্রিকেটকে তো সোজা বাংলায় যদি আমরা বলি, সঙ্গীতের সঙ্গেও যদি তুলে রক অ্যান্ড রোল, মানে রক মিউজিক, আবার টেস্ট তো উচ্চাঙ্গ সঙ্গীত, সেখানে একটু সমাজদার হতে হয়, না হলে তো হবে না সেটা। না, এটাই আমি বলছি যে দেখেন, ফুটবলের টাইম হলো 90 মিনিট এবং দিস ভেরি পপুলার গেম। প্রত্যেকটা টুর্নামেন্টে, হ্যাঁ এটাই বলছি, যে কোনো ইভেন্টের খেলাই কিন্তু ধরেন 90 থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা, এর মধ্যে কিন্তু একটা রেজাল্ট বের হয়ে আসে। বাট টেস্ট ম্যাচ দেখতে কিন্তু 5 দিন ওয়েট করতে হয়। ওই জিনিসটাকেই কিন্তু আস্তে আস্তে মানে নামিয়ে এনে এই জাস্ট 90 মিনিটের মধ্যে কীভাবে খেলা শেষ করতে হয়, সেই জিনিসটাই কিন্তু আস্তে আস্তে আমরা ওদিকে যাচ্ছি। টেস্ট ক্রিকেট থেকে আমরা আবার সেই টি-20 ক্রিকেটের দিকেই যাই। বিশ্বকাপের কথাই যদি বলি, বাংলাদেশ সেই 2007-এ মূল পর্বে একটা মাত্র ম্যাচ জিতেছিল। 15 বৎসরের অপেক্ষা একটা জয়ের জন্য, যে অন্তত মূল পর্বে একটা ম্যাচ জিতুক। কিন্তু যেভাবে বাংলাদেশ শুরু করলো আফগানিস্তানের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে, সেটা ভালো কিছু মনে হচ্ছে না। বাংলাদেশের কি এটা পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়েই টি-20 ক্রিকেট যাচ্ছে, বা সব ক্রিকেটে একটু বেশি টি-20 স্টাইলেই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, মানে খুব দ্রুত যা করি আমরা অধৈর্য, বা মানে ধৈর্য ধরে কোনো কিছু করতে চাই না, এরকম কিছু মনে হয়, যার কারণটা রেজাল্ট পাচ্ছি না, ফলাফল পাচ্ছি না মনে হয়? ফলাফল পাচ্ছি না আসলে দাদা, যে জিনিসটা যে আমরা আসলে অনেক দিন ধরে জিততে পারছি না। আমি বিশ্বকাপের কথাটা মনে করিয়ে দিচ্ছি, সাল তারিখ সব যদি বলি, সেই 2007 সালে সবাই যখন বিশ্বকাপ, প্রথম বিশ্বকাপ সবার, আমাদেরও প্রথম বিশ্বকাপ ছিল টি-20-তে, জোহানেসবার্গে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ 6 উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ওটাই বাংলাদেশের একমাত্র জয় মূল পর্বের। এবং সেখানে ধরুন সেই ওয়েস্ট ইন্ডিজ পরে 2টো বিশ্বকাপ জিতলো, নারী পুরুষও দুটোই, আরও নারী ক্রিকেটেও তারা টি-20-তে জেতে, কিন্তু আমরা একটা জয় খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কিভাবে বলবো যে 15 বৎসর 1 মাস অপেক্ষা, এই অপেক্ষার পালা কতদিন, মানে আপনি কতটা আশাবাদী যে এবার শেষ হতে পারে? আমি সত্যি করে বলতে যে আমি এই ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট 3টা ম্যাচ জিতবো করে আশা করি, এবং উই আর ক্যাপাবল, টু বি অনেস্ট, যে আমরা ক্যাপাবল। হ্যাঁ, নামিবিয়া জিততে পারলে আমি কেন পারবো না, সেই প্রশ্ন তো আছে। টি-20 তো আসলে টি-20 এমন একটা গ্যামলিং ক্রিকেট যে আজকে জিতবেন কালকে হারবেন একই টিমের সাথে। ইউ ক্যানট সে লাইক দ্যাট যে আমি টি-20-তে কনসিস্টেন্টলি পুরো সিরিজ জিতে যাব, ইম্পসিবিলিটিস। দিস ইজ ভেরি জাস্ট বললাম না, পুরো গ্যামলিংয়ের মতো। বাংলাদেশের যে ব্যাপারটা হয়েছে, আসলে আমরা সবাই প্রেশারে রয়েছি, শুধু প্লেয়াররা না, সবাই আমরা আসলে একটা বাজে সময় পার করে আসছি। বাট এই টুইস্টটা কিন্তু ম্যাটার অফ ওয়ান গেম। একটা ম্যাচ যদি আমরা জিতে যাই, তখন কিন্তু দেখবেন যে বাংলাদেশের যেই জিনিসগুলা ঘটছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ওভারকাম করে আসবে। এবং আচ্ছা, আপনি 3টা ম্যাচ জয়ের কথা বলছেন, রাইট, এটা মানে মন থেকে বলেন, না আবেগ থেকে বলছেন, বিশ্বাস থেকে বলছেন, না বাস্তবতার নিরিখে বলছেন? দেখেন, শ্রীলঙ্কা হেরে গিয়ে আসলে একটু প্রবলেম হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ আচ্ছা হারতে পারে, বড় এখন যে জিনিসটা নামিবিয়া আমাদের গ্রুপে চলে আসার চান্স খুব বেশি হয়ে গেছে, এবং ওই সিরিজ ওইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা যদি চলে আসে, গ্রুপটা বাংলাদেশের জন্য আরো টাফ। রাইট, এটাই আমি বলছি যে শ্রীলঙ্কা যদি আসে তাহলে আমাদের আসলে একটু টাফ হয়ে যাবে। বাট নামিবিয়া যদি আসতো, ওপাশ থেকে যদি ওয়েস্ট ইন্ডিজ আসতো, তাহলে কিন্তু আমরা 2টা ম্যাচ জিততাম, একদম আমাদের জেতা উচিত। এবং এই 2টা ম্যাচ জেতার সাথে সাথে আমি মনে করি যে আরেকটা ম্যাচও কিন্তু বাংলাদেশ জেতার ক্ষমতা রাখে, বিকজ অফ এই প্লেয়াররাই কিন্তু দেখবেন 2017, 18, 19-এই কিন্তু এরাই জিতেছে, খুব একটা বেশি মানে চেঞ্জ হয়েছে আমি তা মনে করি না। আর যেই উইকেটে খেলা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি কোনো সময় বলতে পারবো না যে আজকে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে বা ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে বা বাংলাদেশ সবগুলো ম্যাচই হারবে বা বাংলাদেশ সবগুলোই জিতবে, বিকজ অফ প্রত্যেকটা ম্যাচই দেখেন স্টার্টটাই হয়েছে একটু সারপ্রাইজিং স্টার্ট,
যে নামিবিয়ার সাথে শ্রীলঙ্কা হেরেছে, ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল। দেন আচ্ছা, আমি একটু যোগ করি এই জায়গায় যে আপনি যে উইকেটের কথা বলছেন, এই উইকেটে 160 গুড এনাফ, 160 প্লাস ভেরি গুড এনাফ ডিপেন্ড করার জন্য। তার মানে কেন? মানে টি-20তে তো রানের বন্যা দেখার কথা, রানের খরা না। 20 ওভারে 200 হচ্ছে না। না হচ্ছে না তাই বলে হবে না এমন কোনো কথা নেই, বিকজ অফ উইকেট যে কোনো টুর্নামেন্ট। না, ধরুন ভারত অস্ট্রেলিয়া সঙ্গে প্র্যাকটিস ম্যাচ, সেখানে 186, সেটাও ডিপেন্ড করে গেল। হ্যাঁ, দিস দ্য ফেয়ার ভেরি গুড স্কোর ডিফেন্ড করার জন্য। কিন্তু আমরা টি-20তে তো 4 ছক্কা 200 রান হলে মানুষ একটু বেশি। না দাদা, এখন আসলে আপনি যদি ক্রাইটেরিয়া সেট করেন যে টি-20দের অ্যাভারেজ রান কত, অ্যাভারেজ রান যদি হয় তাহলে আমি বলবো যে 160 ইজ দ্য অ্যাভারেজ রান। এবং অস্ট্রেলিয়া কেন 170 180 আমরা আশা করছি, দিস ইজ দ্য প্যারাডাইস উইকেট। এবং ওখানে প্যারাডাইস উইকেটে নিশ্চয়ই প্যারাডাইস উইকেট আমি বলবো, বিকজ অফ আইসিসির ইভেন্টে সবসময় ব্যাটিং প্যারাডাইস উইকেটই দিবে। এইটা এখন আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে হবে না, পার্সপেক্টিভ চিন্তা করতে হবে মানে ওয়ার্ল্ডের যে গ্লোবালাইজেশন রয়েছে, যে বড় বড় দেশগুলো রয়েছে, তাদের জন্য প্যারাডাইস উইকেট, বিকজ অফ ইভেন উইকেট, ট্রু উইকেট, ইভেন বাউন্স থাকবে। সো এখানে শর্টস খেলা খুব ইজি থাকবে। এবং অস্ট্রেলিয়ার গ্রাউন্ডটা অনেক বড়, এই গ্রাউন্ডে কিন্তু এক জায়গায় দুই জায়গায় হবে। এই জায়গাটাই আমার প্রশ্ন, যে বাংলাদেশের দল জন্য এই জায়গাটাই কঠিন। আপনি যে কথাটা বললেন যে অস্ট্রেলিয়ার মাঠগুলো বড়, বাউন্ডারি লাইনটা, বাংলাদেশ যেখানে পাওয়ার হিটার খুঁজতে খুঁজতে ক্লান্ত, পরীক্ষা নিরীক্ষা করতে করতে বিধ্বস্ত, মানে কোনোটা ক্লিক করছে না, সেইখানে 4 ছক্কা দূরে থাকুক, এখন ফিটনেসে দৌড়ায় ওই মাঠে 3 নেওয়া সহজ, অন্যরা নিচ্ছে, বাউন্ডারি লাইনটা তো দূরে। সেখানে বাংলাদেশের পক্ষে কি খুব বেশি সহজ হবে এইরকম একটা বড় রান করা, বা ওই 160 তাড়া করা, বা 160 সেট করা? এখন প্ল্যানিংটা কি হয় সেটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। এখন অস্ট্রেলিয়ার উইকেটে এই ইভেন্টে যদি আমরা ডিটারমাইন্ড থাকি যে আমি 4-6 মেরে জিতবো, এটা এরকম প্ল্যানিং হতে পারে। আরেকবার হতে পারে যে না, মাঠটা অনেক বড়, আমি 1-2-3 এগুলোর উপর এমফাসাইজ করব, তাহলেও কিন্তু রানটা অনেক বেশি হতে পারে। তাহলে তো আপনাকে টেকনিক্যালি অনেক রিচ হতে হবে, টেকনিক্যালি সাউন্ড হতে হবে, আপনি গ্যাপ খুঁজে নিতে হবে। তো না, এতটুকু ক্যাপাবিলিটি তো আমাদের বাংলাদেশি প্লেয়ারদের রয়েছে, এতটুকু বিশ্বাস তো আমাদের রয়েছে নিশ্চয়ই, যে বড় মাঠে 1-2-1 মানে আপনি সিঙ্গেলকে ডাবল করতে হবে, ডাবলকে অ্যাটলিস্ট 3 রান রূপ দিতে হবে, দৌড়ে নিতে হবে, এবং ওদেরকে এটা মানে যখন আমাদের ফিল্ডিং থাকবে ওদেরকে এটা কাট ডাউন করতে হবে। সো এই প্ল্যানিংটা আসলে আমাদের মনে হয় আমাদের বাংলাদেশ টিম করবে হয়তোবা, বাট এক্সিকিউশন কতটুকু পর্যন্ত হয় সেই জিনিসটা আসলে আমাদের দেখা। আপনাকে আমি আরেকটু মনে করিয়ে দিই, আপনি অস্ট্রেলিয়ান উইকেটের কথা বলছেন, প্যারাডাইস হয়তোবা তাই, কারণ আইসিসি কখনো চাইবে না তার টেলিভিশনে দর্শক হারাতে। বিশাল বিশ্বব্যাপী মানে 150 কোটির উপরে লোক ক্রিকেট দেখবে, তারা নিশ্চয়ই তাড়াতাড়ি ম্যাচটা শেষ হোক সেটা চায় না, বিজ্ঞাপনদাতারাও চাইবে না। সব কিছু মিলিয়ে সেটা ঠিক আছে, কিন্তু একমাত্র সিডনির উইকেট ছাড়া বাকি সব উইকেট তো ড্রপ ইন উইকেট, আজ আছে কাল নেই। দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়ান কন্ডিশনটা একটা বড় ব্যাপার। যতই আইসিসির কথা বলেন, কন্ডিশনের উপর আইসিসির কোনো হাত থাকবে না। মেঘলা আকাশ থাকবে কি থাকবে না, টেম্পারেচার কি থাকবে আমরা জানবো না। এই সব জায়গায় চিন্তা করে এখানে বাংলাদেশের কি একটা মাইনাস পয়েন্ট না, যে কোনো বাংলাদেশি প্লেয়ার অস্ট্রেলিয়ায় এখনো পর্যন্ত টি-20 খেলেনি এক্সেপ্ট দিস প্র্যাকটিস ম্যাচ? নিশ্চয়ই এটা বিরাট বড় মাইনাস পয়েন্ট। এটা তো সাকিব নিজেই বলেছে। এবং মানে একটা বড় টুর্নামেন্ট খেলতে গিয়ে এত বড় একটা ইভেন্টে যারা আসলে কম্পিটিটিভ ক্রিকেট অস্ট্রেলিয়া কেউই খেলেনি, সেখান থেকে রেজাল্ট বের করাটা আসলে কঠিন, অনেক কঠিন। আর একটু কঠিন কি মনে হয় না, যে ধরুন আমরা মাঠগুলোর ইতিহাস যদি দেখি, বাংলাদেশের প্রথম ম্যাচ যদি হোবার্টে হয়, কখনো খেলেনি। ব্রিসবেনে বিশ্বকাপ 2015-তে ম্যাচ ছিল, বৃষ্টির কারণে খেলা হয়নি। এরপরে অ্যাডিলেড, সুখস্মৃতি সেখানে আছে, ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া। কিন্তু এসবগুলো কি কোনটা ইতিবাচক হবে, কোনটা নেতিবাচক প্রভাব ফেলবে যখন একটা টিম হাঁটতে হাঁটতে ক্লান্ত? তো
তো তার সামনে সুখস্মৃতি ভেসে ওঠাও তো কঠিন হয়ে যায়। রাইট, একদিক দিয়ে ঠিক আছে, বাট একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থাকতে হবে। ফ্রেম অফ মাইন্ড যদি আমি আমার থেকে বলি, দেখেন আমাদের এক্সপেকটেশন তো কমে গেছে। মানে আপনারা তো বলছেন যে আমরা এশিয়া কাপে হেরে গেছি, আমাদের না আমরা হারতে ক্লান্ত, না এটাই তো বলছি যে আমাদের এক্সপেকটেশন তো অ্যাটলিস্ট কমে গেছে যে ওয়ার্ল্ড কাপে আমরা সেমিফাইনাল খেলতে পারবো না বা সামথিং। এই জিনিসটাও কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়ারদের জন্য একটা হেল্প করবে, বিকজ অফ নাথিং টু লুজ, রাইট। এখন আমি মিডিওকার হিসেবে আমি টুর্নামেন্টে ইন করলাম, আমার একটা প্রেশারই থাকলো যে না আমি সেমিফাইনাল খেলবো সামথিং, এই একটা প্রেশার নিয়ে আমি মাঠে নামলাম। আমার উইকেট, আমি আননোন উইকেট, এনভায়রনমেন্ট আমার অনুকূলে নেই। সো ক্রিকেটটা না অল অ্যাবাউট দ্য মাইন্ড গেম। যত তাড়াতাড়ি প্লেয়াররা এই মেন্টালি সেটেল ডাউন হতে পারে, তত ভালো আসলে ক্রিকেট খেলতে পারবে, ক্যাপাবিলিটি। কিন্তু আপনি মাইন্ড গেম বলছেন, টি-20 কিন্তু উল্টো কথা এ কারণে টি-20তে 3টা ফ্যাক্টরকে বড় করে দেখে ক্রিকেট বিশ্ব। আপনি আমার থেকে ভালো জানবেন সেটা। প্রথমত হচ্ছে পাওয়ার, দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল স্কিল এবং তৃতীয় হচ্ছে ফিটনেস। বাংলাদেশের এই 3টার কোনটা মানে আপ টু দ্য মার্ক? পাওয়ার, ইয়েস, পাওয়ার তো নিশ্চয়ই লাগবে, কিন্তু আমরা পাওয়ার হিটার খুঁজছি। এখন পাওয়ার হিটিং করে কি আমি সব ম্যাচ জিততে পারবো? আচ্ছা, তাহলে পাওয়ার হিটিং নেই, দেন আসছে আপনার টেকনিক্যাল স্কিল। এই জায়গাটা কতটা সাউন্ড বাংলাদেশ? টেকনিক্যাল স্কিল আমরা মনে করি যে আমাদের যে 11 জন প্লেয়ার খেলছে, অ্যাটলিস্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড না হলেও উই আর ফেয়ার, মানে উই আর এনাফ যে উই আর টেকনিক্যালি সাউন্ড। আচ্ছা, দেন আসছে আপনার ফিটনেস। বাংলাদেশের ফিটনেস লেভেল কি আছে? রাইট, এই একটা বড় জায়গা যে জিনিসটা আমি আসলে আপনার সাথে একমত। ফিটনেস লেভেলটা আসলে আমরা আসলে একটু পিছিয়ে রয়েছি এই জায়গাটায়। দেখবেন যে সাপোজ জন্টির যেরকম ফিল্ডিং করতো, নান অফ দেম, কথার কথা আমি বলতেছি, যে ফিল্ডিং করতো বা 1-2s নিত, সেই জিনিসটাকে আমরা পারছি। আমরা আফিফকে মাঝে মাঝে দেখছি, বাট আফিফকে অতটা ফিট টি-20তে খেলতে হলে আমি বিশ্বাস করি ফিটনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ার হিটিং হেল্প করবে সাম সিচুয়েশন। দেখেন ক্রিকেটটা এমন একটা জিনিস যে স্টার্ট হয় খেলা, কিন্তু আবার প্রথম থেকে আবার শুরু হয়, এবং 1 বল 2 বল 3 বল এরকম কিন্তু এক একটা প্রথম থেকে স্টার্ট হচ্ছে। ফুটবল ফার্স্ট শুরু করে দিলে কিন্তু 90 মিনিট খেলে চলে আসবে, হকি এরকম খেলে চলে আসবে, বাট ক্রিকেটটা ফার্স্ট থেকে স্টার্ট হয় দেখি প্রত্যেকটা বলের মাঝখানে আপনি মিনিমাম 40 সেকেন্ড পাচ্ছেন, 30 সেকেন্ড পাচ্ছেন। এই জন্যই কিন্তু আসলে নার্ভাসনেসটা অনেক বেশি আসে। আমরা কেন মেন্টাল গেম বলি? মেন্টাল গেম এই জন্য বলি যে প্রতিটা বলের আগে আমার মানে সিচুয়েশন এমন হয় যে ফার্স্ট বল ফেস করার সিচুয়েশন একরকম থাকে, আবার 11.3 নম্বর বলে ফেস করার সিচুয়েশন কিন্তু অন্যরকম থাকে। সিচুয়েশন ডিমান্ডটাও অন্যরকম থাকে। সিচুয়েশন ডিমান্ডটাও অন্যরকম হয়ে যায়। যখনই সিচুয়েশনটা অন্যরকম হয়ে যায়, তার সাথে অ্যাডজাস্ট করে আমাকে আউটপুট দিতে হয়। তো ফুটবলে আমি ফার্স্ট থেকে শুরু করে আমি শেষ করে দিতে পারি একই স্ট্যান্ডার্ডে খেলে, একই মেন্টাল প্রেশার নিয়ে। বাট এখানে কিন্তু যদি আমি টি-20 খেলি, তাহলে 120টা বল, কিন্তু আমার প্রতিটা বলেই কিন্তু আমার সিচুয়েশন ডিমান্ডিং। 120টা ফেয়ার বল, 120টা ফেয়ার বল, রাইট। আমার সিচুয়েশন ডিমান্ডিং অ্যাপ্রোচ করতে হবে, মানে আমার এইটা অনেক কুইক হয়ে যায় দেখে আসলে আমরা ওই জায়গাটায় একটু পিছিয়ে আছি। এবং এটা কুইক হওয়ার জন্য যদি আমার স্ট্রেংথ অ্যাবিলিটিটা আরও বেশি থাকতো, তাহলে হয়তো বা আমি রিকভারি করতে পারতাম। আমার এন্ট্রেন্স বা আমার ফিটনেস লেভেলটা যদি আরও বেশি থাকতো, তাহলে হয়তো আমি রিকভারি করতে পারতাম। শুধুমাত্র এর জন্যই কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি। এখন পাওয়ার হিটিং একটা খেলায় কয়টা 6 হয়? একটা টি-20 খেলায় অ্যাভারেজে 4টা 6 হয়, বড় জোর 5টা 6টাই হতে পারবে না। অ্যাভারেজ যদি আপনি ধরেন 4টা 6 হয়। এখন এই 4টা 6, এটা একটা ইনিংসে, এই 4টা 6 মারার মতো কি আমাদের প্লেয়ার 11 জন নাই? আই ডোন্ট বিলিভ। যে জিনিসটা হয় দাদা,
এখন আমরা কিন্তু 40টা বল ডট দিয়ে যাই, 60টা বল ডট দিয়ে যাই, এখানেই পিছিয়ে যাচ্ছে। এখানে পিছিয়ে যাচ্ছি। আমাদের এখন পুরো ফোকাসটাই চলে যাচ্ছে আমি পাওয়ার হিটিং করব। আর পাওয়ার হিটিং ছাড়াও তো দাদা ক্রিকেট আছে, 1-2 ক্রিকেট তো এখনও আছে, এবং 1-2 হলো ফান্ডামেন্টাল ক্রিকেট, বেসিক বেসিক, বেসিক। এবং এই ফান্ডামেন্টাল দিয়েই কিন্তু আমাদের জিততে হবে আমি মনে করি। আচ্ছা, আপনি বারবার ফুটবলের কথাও বলে ফেললেন যে ফুটবলে এক ধরনের একদম টানা 90 মিনিট, কিন্তু ফুটবল তো ক্রিকেটের থেকে অনিশ্চিত একটা খেলা বলতে হবে। যে আপনি ফুটবলে 89 মিনিট ভালো খেললেন, কিন্তু 90 মিনিট এক গোল খেয়ে হেরে যেতে পারেন। কিন্তু ক্রিকেট তো এই জায়গায় এগিয়ে থাকে যে আপনি খারাপ খেলে কোনো দল কেউ জিতবে না, কখনো জেতেনি। আপনাকে কোনো না কোনোভাবে ভালো খেলতে হবে, সেটা একজনে ভালো খেলুক, একটা পার্টনারশিপে ভালো হোক, একটা ভালো স্পেলে ভালো হোক, কিন্তু আপনাকে অপোনেন্টের থেকে অবশ্যই একটা রান বেশি করতে হবে। হ্যাঁ, এখন আমাদের সমস্যা কি এইখানে যে আমরা ভালো ক্রিকেটটা, ভালো ব্র্যান্ড অফ ক্রিকেট যেটা বলে, আমরা সেটাই খেলতে পারছি না। আমি রেজাল্ট ভুলে যাই যে আমরা আসলে ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারছি না। আসলে আমার যেটা মনে হয় যে আমি ইন্ডিভিজুয়ালি আমি পারফরমেন্স করতে পারছি না। ক্রিকেট ইজ এ ইন্ডিভিজুয়াল গেম উইদিন দ্য কালেকটিভ ফ্রেম। আমি যদি ইন্ডিভিজুয়ালি পারফর্ম করি তাহলেই কিন্তু একটা কালেকটিভ ফ্রেমে চলে আসবে। এখন ইন্ডিভিজুয়ালি পারফর্ম 3টা ডিপার্টমেন্টে করতে হবে। একটা হলো ব্যাটিং, একটা হলো বোলিং, আর একটা হলো ফিল্ডিং। আমরা ব্যাটিংয়ে ভালো করলে ওই দিন আমি বোলিংয়ে ভালো করছি না, ব্যাটিং ভালো বোলিং করলে আমি ফিল্ডিংয়ে করছি না। ক্রিকেট টি-20তে পকেটটা এত ইম্পর্টেন্ট যে একটা ছোট্ট পকেট যদি থাকে ওখান দিয়েই কিন্তু খেলাটা আমরা ছেড়ে দিতে হবে। আমি ভালো বোলিং করলাম, আমরা ভালো ব্যাটিং করলাম, ওয়ান্স আপন এ মোমেন্ট আমি একটা ভাইটাল ক্যাচ ছেড়ে দিলাম, সেখান থেকে কিন্তু খেলা সরে গেল, সেটাকে কিন্তু আমি আর ধরতে পারবো না। বিকজ অফ মোমেন্টাম যদি চলে যায়, সেই মোমেন্টামটাকে আবার রিগেইন করা টি-20তে ভেরি ডিফিকাল্ট। আমি মোমেন্টামের কথার আগে প্রিপারেশনের দিকে যদি যাই, তাহলে একটু কথা যে এক্সপেরিমেন্টটা বেশি হচ্ছে কি যে এখনও ওপেনিং পেয়ার নিয়ে কত রকমের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, মানে এটা একটু বেশি। কোনো ব্যাটসম্যানের কোনো সেটেল হতে পারছে না কোনো জায়গায় দলটার ভেতর। আর টিম যাওয়ার আগেও অনেকে বলছেন, টিম ম্যানেজমেন্টে, যে আমরা তো আগামী বিশ্বকাপ নিয়ে ভাবছি। এটাও একটা কি ব্যাকফুটে আগে থেকেই চলে যাওয়া? দাদা, আপনি তো দেখছেন যে ওপেনিংয়ে আমরা সেটেল হতে পারছি না, আপনি বললেন না, প্রতিদিন রদবদল হচ্ছে। হ্যাঁ, এটাই তো বলছি, রদবদল হচ্ছে। এখন একদিক দিয়ে যদি নাইম শেখ টানা 50 করে মারতো, অন্যদিকে এসে যদি সৌম্য সরকার 30 করে যেত, তাহলে তো চেঞ্জ করার দরকার ছিল না। এখন আমরা যে জিনিসটা হচ্ছে, যাকে আমরা ট্রাই করছি সেই রান করছে না, এখানে আমার সফল করা ছাড়া তো উপায় নেই। এখন আবার যদি সৌম্য সরকারকে অনেক সময় দেখছি যে সৌম্য সরকারকে কেন 1 বছর ধরে বসিয়ে রাখা হলো, তাকে কেন এতদিন কন্টিনিউ করানো হলো। কারণ সৌম্য সরকারের অফ ফর্মে চলে গেছে, তাকে আমি কন্টিনিউ করব, তখনও তো একটা কথা উঠবে। হ্যাঁ, তখনও বলা হতো যে এখন ঠিক আছে, আমার প্লেয়াররা কিন্তু আসলে তাদের যে তাদের মতো করে যে রান করাটা দরকার, সেই রান করাটা হচ্ছে না। আপনি আমাদের অনুষ্ঠান একেবারে শেষে আপনি শুরুতেই বলেছেন যে আমাদের এক্সপেকটেশন বা প্রত্যাশাটা অনেক কম, এবার কমে আসছে, ধীরে ধীরে কমে আসছে। কেন, সেটার ব্যাখ্যাও আপনি দিয়েছেন। কিন্তু তবু এবার ফর্মার ক্রিকেটার হিসেবে না, একদম সাধারণ দর্শক হিসেবে আপনার কি মনে হয় যে কি পেলে বা কি দেখলে বাংলাদেশকে, যে আপনি নিজে মোটামুটি মনে করবেন যে না, ভালো খেললো বাংলাদেশ? আমি 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 বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ, এই দুটো জিনিস একটু ভালো দেখতে চাই। বিকজ অফ আমরা যাওয়ার আগেই যদি আমরা হেরে যাই, সেই জিনিসটা কিন্তু আমাদের আরও বেশি ব্যাকফায়ার করবে। আমাদের যে জিনিসটা হলো যে আমরা যা যা হয়েছে সেই জিনিসগুলো যদি আমি ভুলে যাই, যদি আমি দেখেন নামিবিয়া ভালো ক্রিকেট খেলছে, স্কটল্যান্ড ভালো ক্রিকেট খেলছে, ওয়াই? তাদের বডি ল্যাঙ্গুয়েজটা, তারা এখানে একটা কম্পিটিশনে এসছে এবং উইন করে নিয়ে যেতে যাচ্ছে। এখন পিছনের যেই লুফলগুলো রয়েছে, যে ব্যাড মেমোরিজগুলো রয়েছে, সেই মেমোরিজগুলো আসলে ভোলা টাফ। তারপরও ভুলে আমরা ফ্রেশ একটা টুর্নামেন্টে যদি স্টার্ট করি, এবং ক্রিকেট তো লাকের খেলা, 99% লাক হতো, এবং
এই লাকটা যদি আমার কাছে ফেভার হয়, একটা ম্যাচ যদি আমরা মানে ফার্স্ট ম্যাচটা যদি আমরা জিতি, সিনারি উইল বি চেঞ্জ টু বি অনেস্ট। আমরা যদি প্রথম ম্যাচটা জিতি, কিন্তু আমরা জানি না প্রথম ম্যাচটা কার সঙ্গে পড়বে, সুতরাং আমরা ওই দিকে যেতে পারছি না। তবে পরীক্ষা নিরীক্ষা যেভাবে চলছে দলের ভেতর, আর আপনি নিজে অনেকগুলো কথা বললেন, খুব বেশি আশাবাদী আপনাকেও মনে হয় না, বা আশা করা যাবে না, কিন্তু আশার বিপরীতে আশা থাকতে হবে। হতাশা তো সবসময় কাজে দিবে না। আমরাও বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাতে পারবো, সেরকম একটা সিচুয়েশান। তবে আমি শেষ করতে চাচ্ছি আপনার কথার রেশ ধরে, যে বডি ল্যাঙ্গুয়েজটা যদি ভালো হয় এবং পজিটিভ একটা চিন্তা, ইতিবাচক চিন্তা নিয়ে যদি বাংলাদেশ মাঠে নামে, তাহলে হয়তো পুরো দৃশ্যটা পাল্টে যেতে পারে। এই কাজটা করার জন্য কি পার্সন কে হতে পারেন? সাকিব আল হাসান অধিনায়ক, আবারও বলছি। কি পার্সন যদি একটাই বলেন, সেটা বলবো সাকিব আল হাসান। মোটিভেটর হিসেবে এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপের দ্য মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, টিম চেঞ্জার, সব কিছু মিলিয়ে সাকিব আল হাসানকে আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য কি পার্সন হু ক্যান চেঞ্জ দ্য হোল সিনারি অফ আস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। আশা করি আগামীতে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। কিন্তু তার আগে আবারও বলি যে আমরা বাংলাদেশ দলের একটা জয় দেখতে চাই, যে জয়টা বাংলাদেশ দলটাকে একটা পরিবর্তিত রূপ হিসেবে মানুষের ক্রিকেট বিশ্বে তুলে ধরবে। সেরকম একটা জয়ের প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ক্রিকেট টক। দেখা হবে আগামীতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।